সুইডেনের আয়তন প্রায় জার্মানি এবং স্পেনের চেয়েও বড়, অর্থাৎ বাংলাদেশের 3টা বাংলাদেশের সমান সুইডেনের আয়তন। সুইডেন এতটাই বড়, অথচ যদি লোক সংখ্যা হিসাব করেন তাহলে মাত্র 1 কোটি বা তার কম বেশি। আমাদের ঢাকা শহরের যে মানুষ আছে তার অর্ধেক মানুষ এই পুরো সুইডেন দেশটিতে আছে। আর সেই সুইডেন দেশের রাজধানীর স্টকহোমের হৃৎপিণ্ডে বসে কথা বলছি। আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 1200 খ্রিস্টাব্দে তৈরি, অর্থাৎ তখন তারা এই শহর সাজিয়ে বসে আছে যখন আমাদের দেশের সুলতানি আমলই শুরু হয়নি। বাই দ্য ওয়ে, এখন যে চত্বরে আমি দাঁড়িয়ে আছি এই চত্বরটি একটি খুবই ঐতিহাসিক এবং সুইডিশদের জন্য একটি আবেগঘন স্থান, কারণ এই স্থানে 1520 সালে 100 জনের মতো সুইডিশ অভিজাত নাগরিকদেরকে গলা কেটে হত্যা করেছিল তখন ডেনমার্কের রাজা ক্রিশ্চিয়ান। তখন ডেনমার্ক, নরওয়ে, সুইডেন একটি জোট সরকার ছিল এবং সুইডেনরা সেই আধিপত্য মেনে নিতে চায়নি। এক তরুণ নেতা স্টেন স্টুর বিদ্রোহ করেছিল এবং তখন ডেনমার্কের রাজা আক্রমণ করেছিল। আক্রমণে তাকে আহত করেছিল। পরবর্তীতে সে যখন মারা গিয়েছিল এবং সৈন্যরা তাদের মনোবল হারিয়ে ফেলেছিল, পরাজয়। কিন্তু স্টেন স্টুরের পত্নী ক্রিস্টিয়ানা সে হার মেনে নেয়নি, সে দুর্গ বন্ধ করে ভিতর থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। তারপরে ভেতরে তাদের খাদ্য সংকট হয়েছিল এবং ডেনমার্কের রাজা ক্রিশ্চিয়ান প্রস্তাব করেছিল যে তারা যদি দুর্গের ভেতর থেকে আত্মসমর্পণ করে তাহলে তাদের পূর্বের সব বিদ্রোহ হবে, রাজ ক্ষমা করা হবে এবং তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন তারা দুর্গের গেট খুলে দিয়েছিল। গেট খুলে দেওয়ার পরে নভেম্বরের 4 তারিখে তখন রাজা নিজেকে সুইডেনের রাজা হিসাবে ঘোষণা করে এবং ব্যাপক উৎসব শুরু হয় এবং 2 দিন পরে 3য় দিনের মাথায় সবাইকে দুর্গের দরজা বন্ধ করে দিয়ে সবাইকে বন্দি করে ফেলা হয়। সবাইকে গলা কেটে হত্যা করা হয় এবং সেই রক্ত এই চত্বর থেকে গড়িয়ে সরাসরি বাল্টিক সাগরে গিয়েছিল। সেই নৃশংসতা থেকে আজকের এই শান্তির সুইডেনের উত্থাপন। তার 3 বছর পরে সুইডেনের আরেকজন তরুণ নেতা গুস্তাভ, তিনি সবাইকে জড়ো করে যুদ্ধ করে জয়লাভ করেন এবং তারপর থেকে তিনি নিজে রাজা হন। তো এই বিষয়টার পর থেকে সুইডিশরা ডেনমার্কের সেই রাজাকে ডাকাত নামে বলতো। সেই নৃশংস ঘটনা ঘটেছিল, তার পাশে আজকে সারা বিশ্বের জন্য শান্তির পুরস্কার বিতরণ করা হয়, নোবেল প্রাইজ মিউজিয়াম, যেখান থেকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনিস স্যার নোবেল প্রাইজ পেয়েছিলেন। নৃশংসতার পর থেকে সুইডেনের জন্ম হয়েছিল। আজ সারা বিশ্বে সুইডেন 3য় শান্তির দেশ হিসেবে পরিচিত। চাকচিক্যভরা শহরের জীবনযাত্রার মান কিন্তু খুবই এক্সপেন্সিভ। এখানে যদি আপনি 1 কাপ কফিও খেতে চান তার দাম প্রায় বাংলাদেশি টাকা 1000 টাকা। মানে রাস্তার পাশে সস্তা দোকানের সিম্পল কফিও যদি খান তার দাম 1000 টাকা। আর বাসা ভাড়ার কথা তো নাই বললাম। বাসা ভাড়া এখানে অনেক আকাশচুম্বী এবং সরকারি লাইনে বাসা পেলে ভাড়া কিছুটা কম, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয় 10 থেকে 15 বছর। তাছাড়া এখানে যদি ব্যবসা করে আপনি ইনকাম করেন তার 50 থেকে 60% টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হয়। চিন্তা করা যায়? হ্যাঁ, এর বিনিময়ে আপনাকে দিচ্ছে বাচ্চাদের স্কুল ফ্রি এবং আপনার স্বাস্থ্যসেবা এবং বৃদ্ধ অবস্থায় আপনার হেল্প, সব রকমের হেল্প। এই শহরের একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এক সময় এই শহরের বিল্ডিং থেকে জানালা দিয়ে তাদের বর্জ্য পদার্থগুলো সরাসরি রাস্তায় ফেলা হতো, আর তখন এখানে রোগবালাই লেগেই থাকতো। আর সেই রোগগুলোর জন্য তারা অশুভ বাতাস এবং ভাগ্যকে দায়ী করত। কিন্তু পরবর্তীতে সরকার যখন বুঝতে পারে যে এটা এই আবর্জনা থেকে তৈরি এবং তখন তারা কঠোর আইন করে এবং কঠোর জরিমানার ব্যবস্থা করে, তারপর থেকে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তো এই যে পরিবর্তন হয়েছে তাদের, এটা আজকের দিন থেকে না, অনেক ধীরে ধীরে এটা ডেভেলপ করেছে, তার চেতনাগত ডেভেলপ। তাই আজকের সুইডিশ নাগরিকরা একটা চকলেটের খোসাও রাস্তায় ফেলতে গেলে মনে করে যে এটা তার ঘরের ডাইনিং রুমে ফেলছে। এই যে ফিলিংসটা তাদের ভিতরে ক্রিয়েট হয়েছে, তার আগে তখন তারা সরাসরি সারা রাত সব বর্জ্য বালতিতে জমা রাখতো এবং সকালবেলা তা জানালা দিয়ে সরাসরি রাস্তায় ফেলতো। চিন্তা করা যায়? দেখাবো। এখানকার গলিগুলো খুব সরু। এখানের সবচেয়ে সরু রাস্তা, মাত্র 90 সেন্টিমিটার চওড়া এই সরু রাস্তাটি। এটা অনেক পুরনো এবং খুব ঐতিহাসিক। অনেক দর্শক শুধু এই রাস্তাটা দেখতে আসেন যে এটা এতটা সরু যে একটা মানুষ 2 হাত প্রশস্ত করলে দুদিকে দেয়ালে আটকে যাবে। গামলা স্থানের কিছু প্লেস আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। দিন যে গেল, সন্ধ্যা হলো, শেষ হলো,
ভবরঙ্গ। চলি আজকের মতো, ভালো থাকবেন।